আপনাদেরকে সাবধান থাকতে হবে আপনাদের স্টেটমেন্টের ব্যাপারে। এর ব্যাপারে বিস্তারিত আমি কিছু টিপস এই ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেব। তোমার সাথে একজন কিন্তু যে স্কলারশিপ পাওয়ার পরও কিন্তু ব্যাংক স্টেটমেন্টের কারণে ভিসা রিজেক্ট হয়ে গেছে। এই হ্যাঁ, বিষয়টা আমরা শেয়ার করব, তো শেষ পর্যন্ত থাকুন। হ্যালো। সবাইকে ওয়েলকাম আমাদের নতুন ভিডিওতে। আজকে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। 90% ভিসা রিজেক্ট হয় সুইডেনে প্রতি বছর এই ব্যাংক স্টেটমেন্ট ঠিকভাবে না দেখার কারণে। তো আমরা আজকে এ টু জেড আলোচনা করব। যারা অলরেডি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন, অফার লেটারের জন্য ওয়েট করতেছেন, অফার লেটার পাওয়ার পর এটা নিয়ে চিন্তা করবেন, এটা ভাবার কোনো কারণ নাই। কারণ আপনার ব্যাংক স্টেটমেন্টটা এখন থেকেই আপনাকে রেডি করতে হবে, কারণ সময় খুবই কম। তো আমরা আজকে ভিডিওটা বিস্তারিত আলোচনা করব, যেখানে আপনারা জানতে পারবেন সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট থেকে শুরু করে আপনার স্পাউস বেবি থাকলে কত টাকা লাগবে এবং কত দিন ব্যাংক স্টেটমেন্টটা দেখাইতে হবে। তো অবশ্যই ভিডিওটা না টানে সময় নিয়ে পুরোটা দেখবেন, তাহলে আপনাদের সব প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। কারণ আপনাদের বিভিন্ন প্রশ্ন থেকে এবং আরও যে ইম্পর্টেন্ট কথাগুলো আছে সেগুলো থেকে আমরা এই ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব আজকে। তো আমরা প্রথমে প্রশ্ন এইভাবেই শুরু করি, যে যেই প্রশ্নগুলো আমরা ইম্পর্টেন্ট পাইছি। সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের জন্য কত দেখাতে হবে ব্যাংক স্টেটমেন্ট? আচ্ছা, তো সুইডেনে আপনি যদি ভিসা আবেদন করতে চান তাহলে আপনার কিন্তু 13 মাসের ভিসা কমপক্ষে আবেদন করতেই হবে। এখন 13 মাসের জন্য 2026 সালে মাইগ্রেশনস ভার্কেট একটা অ্যামাউন্ট ফিক্সড করে দিয়েছে। তো তাদের যে ওয়েবসাইট আছে সেখান থেকে যেটা জানতে পেরেছি যে আপনি যদি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হন তাহলে আপনার 1 মাসের ব্যাংক স্টেটমেন্ট 10,656 সুইডিশ ক্রোনা লাগবে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 1,41,320 টাকা হয়। আমরা এখানে 1 সুইডিশ ক্রোনা সমান 13.26 টাকা করে ধরেছি। এটা কিন্তু বাড়া কমা করে, তাই এটা একটু দেখে নেবেন। তো এই সিঙ্গেল অ্যাপ্লিকেন্টকে এই অ্যামাউন্টটাকে 13 দিয়ে গুণ করতে হবে। তো এটাকে 13 দিয়ে গুণ করলে বাংলা টাকায় আসছে 18,37,150 টাকা। আপনারা কিছুটা বাড়িয়ে রাখবেন, 19 লক্ষ টাকা রাখলে সব থেকে ভালো হয়, এক্স্যাক্ট অ্যামাউন্ট না রেখে। এখন এই হলো সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের 13 মাসের জন্য কত টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে সেটা বললাম। হ্যাঁ, এখন এই গুরুত্বপূর্ণ ইস্যুটা হচ্ছে প্রতি বছর কিন্তু সুইডেনের যেই অ্যামাউন্টটা চেঞ্জ হয়। 2026 সালের জন্য আমরা আলোচনা করতেছি এবং এটা মাইগ্রেশন ভার্কেটের ওয়েবসাইটে আপডেট দেওয়া হয় এবং আমরা এটা মাইগ্রেশন ভার্কেটের ওয়েবসাইট থেকে নিয়ে আমরা কারেন্সিটা যেটা বললাম 13 টাকা 26 পয়সা ধরে এটা হিসাব করছি। এটা আপনারা কারেন্সিটা আপ ডাউন করে ব্যাংকের যেই কারেন্সির সাথে আপ ডাউন করে এটা আপনারা চেক করে আপনারা এটা ধরতে পারেন। তো আমরা মাইগ্রেশন মার্কেটের যেই ডকুমেন্ট লিঙ্কটা আছে আমরা সেটাও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চেক করে নেবেন। এরপরে প্রশ্ন হচ্ছে যে যদি আমার স্পাউস থাকে তাহলে আমার ব্যাংক স্টেটমেন্ট কত লাগবে। আমরা এখানে কিন্তু যেটা ফিক্সড অ্যামাউন্ট সুইডেনের তাদের কারেন্সিতে বলতেছি এবং সাথে সাথে যেহেতু আপনাদের বাংলাদেশের কত টাকা দরকার জানার প্রয়োজন সেটাও কিন্তু আমরা শেয়ার করতেছি, আপনারা নোট করে নিতে পারেন। হ্যাঁ, তো এখন যদি সুইডেনে আপনার ফ্যামিলি মেম্বার অর্থাৎ প্রথমত আপনার স্পাউস, আপনার হাজবেন্ড কিংবা ওয়াইফকে নিয়ে যদি আসতে চান তাহলে সেক্ষেত্রে আমি যে আগের অ্যামাউন্টটা বললাম সেটা তো সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট বা মেইন অ্যাপ্লিকেন্টের ছিল, তার সাথে এই অ্যামাউন্টটা যোগ করতে হবে। অর্থাৎ আপনি হাজবেন্ড বা ওয়াইফ নিয়ে আসলে প্রতি মাসে আপনাকে 4,440 সুইডিশ ক্রোনা, যেটা বাংলা টাকায় হয় প্রায় 5,88,085 টাকা। আপনারা এটাকে 6 লক্ষ টাকা হিসেবে হিসাব করতে পারেন। তো এইটাকে আবার 13 দিয়ে গুণ করতে হবে। এখন 13 দিয়ে গুণ করলে এটা হয় আপনার 13 মাসের ভিসার জন্য 7,65,505 টাকা। এখন আপনারা চাইলে কিছুটা বাড়িয়ে ধরতে পারেন। তো কি দাঁড়ালো, আপনি যদি হাজব্যান্ড ওয়াইফ দুইজনে আসেন তাহলে আগের যে অ্যামাউন্ট তার সাথে এটা যোগ হবে। এটা যোগ হওয়ার পরে টোটাল আসছে 26,02,655 টাকা।
এখন আমি সাজেস্ট করব আপনারা টাকা কিছুটা বাড়িয়ে ধরুন, অর্থাৎ আপনারা 27 লক্ষ টাকা ধরতে পারেন, অথবা আমি বলবো যে এটা 26 থেকে 28 লক্ষ টাকা কম বেশি আপ ডাউন করে, কারণ এটা সুইডিশ ক্রোনার রেট আর বাংলাদেশি টাকার রেট আপ ডাউন করে। হ্যাঁ, খুবই সুন্দর উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। কারণ এই জিনিসগুলো অনেক কনফিউজিং থাকে। আপনার কিন্তু যে মেইন অ্যাপ্লিকেন্ট তার অ্যামাউন্ট আর স্পাউসের অ্যামাউন্ট কিন্তু সেম না, এটা আপনারা কনফিউশন হবেন না। এটা মাইগ্রেশন মার্কেটে সুন্দরভাবে দেওয়া আছে। জি অ্যাপ্লিকেশনের মেইন ক্যান্ডিডেট থেকে স্পাউসের পরিমাণটা কম দেখাইতে হবে। জি তো এরপরে যদি আপনার একজন চাইল্ড থাকে বা বাচ্চা থাকে, আমরা একজন বা বাচ্চা ধরে বলতেছি, কার যদি 2জন থাকে 3জন থাকে বেবি, তাহলে এটা আপনারা যোগ করে নিতে হবে। তো আমরা এখন জানতে চাচ্ছি যেটা হচ্ছে সেটা, কারো যদি একজন বাবু থাকে নিয়ে আসতে চায়, তার জন্য কিন্তু ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে। সেটা কত দেখাইতে হবে? আচ্ছা, যদি আপনার একজন সন্তান থাকে তাহলে সেক্ষেত্রে আমি যে আগের অ্যামাউন্ট বলেছি, অর্থাৎ মেইন অ্যাপ্লিকেন্ট যদি এমন হয়, অনেকে আছেন মা তার সন্তানের সাথে আসতে চান, তাহলে মা মেইন অ্যাপ্লিকেন্ট হলে তার সন্তান তার সাথে এক্সট্রা টাকাটা যোগ হবে। এখন প্রতি সন্তানের জন্য প্রতি মাসে 2664 সুইডিশ ক্রোনা, যেটা বাংলাদেশি টাকায় হয় 35,330 টাকা। এটাকে 13 দিয়ে গুণ করলে হয় 4,59,300 টাকা। আপনারা এটাকে একটু বাড়িয়ে ধরবেন, খুব ভালো হয় যদি 5 লক্ষ টাকা ধরেন। এখন আপনি যদি মেইন অ্যাপ্লিকেন্ট এবং একজন সন্তান নিয়ে আসেন, তাহলে মেইন অ্যাপ্লিকেন্টের যেটা আমি আগেও বলেছি যে 19 লক্ষ টাকা, এর সাথে এই চাইল্ডের 5 লক্ষ টাকা যোগ করে আসবেন। আর যদি আবার স্পাউস থাকে, মনে করেন যে হাজব্যান্ড, ওয়াইফ এবং সন্তান, তাহলে এই তিনটা অ্যামাউন্টই যোগ হবে। এই ক্ষেত্রে টোটাল যেটা টাকা হচ্ছে হাজব্যান্ড, ওয়াইফ এবং সন্তান মিলে 30,61,995 টাকা হয়। আপনারা 31 লক্ষ টাকা যদি হিসাব করেন তাহলে সব থেকে ভালো হয়। সেফ সাইডে থাকবেন। জি এবং হচ্ছে এখানে আমরা যে গাইডলাইনগুলো দিলাম, লাস্টের অ্যামাউন্টটা এটা ছিল 3জনের জন্য। জি এখানে সবচেয়ে মজার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সুইডিশ গভর্নমেন্ট কিন্তু খুব সুন্দরভাবে জিনিসগুলো ইউটিলাইজ করছে। দেখেন, মেইন অ্যাপ্লিকেন্টের যে অ্যামাউন্টটা তার থেকে স্পাউসেরটা কম, চিলড্রেনের জন্য কিন্তু আরও কম। জি এই জিনিসগুলো আপনাদের এজেন্সি কখনোই সুন্দরভাবে বিস্তারিত বলবে না, জি আপনাদেরকে বিভ্রান্ত করবে। তো সবসময় নিজের থেকেই সব যেই ইনফরমেশনগুলো আছে ট্রান্সপারেন্ট হওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনি আপনার প্রত্যেকটা স্টেপে কনফিডেন্ট থাকবেন। আমরা কিন্তু আজকে আরও অনেক মজার ইন্টারেস্টিং কিছু বিষয় জানবো, শেষ পর্যন্ত থাকবেন। কারণ হচ্ছে স্কলারশিপ পাইলে কি ব্যাংক স্টেটমেন্ট লাগে না, কারণ তোমার সাথে একজন কিন্তু যে স্কলারশিপ পাওয়ার পরও কিন্তু ব্যাংক স্টেটমেন্টের কারণে ভিসা রিজেক্ট হয়ে গেছে। এই বিষয়টা আমরা শেয়ার করব, তো শেষ পর্যন্ত থাকুন। আমাদের আরও কিছু প্রশ্ন আছে। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, এম্বাসিতে কত মাসের ভিসা স্টেটমেন্ট চাইতে পারে? এটা একটা অ্যাপ্রক্সিমেটলি আমরা একটা আইডিয়া নিব, কারণ এটা হচ্ছে পুরোটাই এম্বাসির উপর। এটা কিন্তু আমরা ডিসিশন বা কেউ ডিসিশন দেওয়া কেউ না, আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা অনেক কমন একটা প্রশ্ন, এই জন্য। আচ্ছা, তো এমবাসি থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ব্যাংক স্টেটমেন্ট ম্যাচুরিটি চায়। যেমন স্বাভাবিক ক্ষেত্রে 3 থেকে 6 মাসের তারা ব্যাংক স্টেটমেন্ট কিন্তু চেয়ে থাকে। কিন্তু আপনি ধরেন ব্যাংক স্টেটমেন্ট দিলেন, দেওয়ার পরে তাদের যদি সন্দেহ হয় তাহলে তারা অনেক সময় দেখা যায় যে 1 বছরেরও ব্যাংক স্টেটমেন্ট চায়। আবার এমনও হতে পারে যে আপনি যেদিন থেকে ব্যাংকটা ওপেন করছেন সেদিন থেকেও ব্যাংক স্টেটমেন্ট কিন্তু অনেকের চেয়েছে। এই জন্য আপনাদেরকে করতে হবে কি, আপনাদেরকে সাবধান থাকতে হবে আপনাদের স্টেটমেন্টের ব্যাপারে। এর ব্যাপারে বিস্তারিত আমি কিছু টিপস এই ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেব। অবশ্যই আমরা টিপসগুলো নিব, কারণ এটা অনেক বড় ইম্পর্টেন্ট আপনার ট্রান্সপারেন্ট থাকার বিষয়ে। জি, তো আরেকটা প্রশ্ন হচ্ছে যে, যদি আমার ফিক্সড ডিপোজিট থাকে, বন্ডে কিছু টাকা থাকে, এই টাইপের যদি কোনো ফিক্সড অ্যাকাউন্ট থাকে, সেগুলো দিয়ে কি ব্যাংক স্টেটমেন্ট হয় কিনা আসলে? আচ্ছা, তো এ ব্যাপারটা নিয়ে অনেকে কনফিউশনে থাকেন।
তো ফিক্সড ডিপোজিট সঞ্চয়পত্র এগুলো দিয়ে আসলে ব্যাংক স্টেটমেন্ট দেখানো যাবে না। মাইগ্রেশনস ভার্কেটের ওয়েবসাইটে রুলস দেওয়া আছে যে আপনার সেভিংস অ্যাকাউন্ট লাগবে। সেভিংস অ্যাকাউন্ট অর্থাৎ চলতি, আপনার কারেন্ট অ্যাকাউন্ট লাগবে, যেটা থেকে আপনি টাকা সবসময় লেনদেন করতে পারেন। এবং অনেকে আরও কিছু কথা বলে যে স্পন্সর দেখাবো কি না। না, সুইডেনের ক্ষেত্রে কোনো স্পন্সর নেই। সুইডেনের ক্ষেত্রে মেইন অ্যাপ্লিকেন্টের ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। এটা সব থেকে ভালো হয়। মেইন অ্যাপ্লিকেন্টের অ্যাকাউন্টে যদি স্পাউস, বেবি সবার ব্যাংক স্টেটমেন্ট একসাথে দেখানো যায়, কারণ এক্ষেত্রে আপনার ঝামেলাও কম হবে, আর এক্ষেত্রে আপনার ভিসা অফিসও কোনো ঝামেলা করবে না এবং রিজেকশনের চান্স থাকবে না। আপনি যদি বলেন আমি ভেজাল ছাড়া কোনো ধরনের ঝামেলা ছাড়া আমার যাতে বিষয়টা ক্লিয়ার হয়, এই জন্য মেইন অ্যাপ্লিকেন্ট যে স্টুডেন্ট তার অ্যাকাউন্টে অবশ্যই টাকাটা রাখবেন ব্যাংক স্টেটমেন্টের জন্য। তাহলে আপনি সবচেয়ে সেফ সাইডে থাকবেন এবং আপনার ভিসা নিয়ে কোনো ইস্যু আসবে না। তো এরপরে আমরা একটা নেক্সট প্রশ্ন চলে যাই, যেটা হচ্ছে স্কলারশিপ পেলেও কি ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় কিনা। বিভিন্ন স্কলারশিপ ক্যাটাগরি অনুযায়ী আমরা একটু ডিসক্রাইব করব। যারা স্কলারশিপ নিয়ে ভাবতেছেন আশা করি তারাও এই প্রশ্নটা উত্তর পাইলে ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, এ ব্যাপারেও কিন্তু অনেকে কনফিউশনে থাকেন। আমি প্রথমত কিছু কথা বলতে চাই, সেটা হলো যারা আবেদন করেছেন, যেমন আমিও গত বছর আবেদন করেছিলাম, আমি কিন্তু শিওর ছিলাম না যে আমি স্কলারশিপ পাবো কিনা। এই কারণে আমি আগে থেকে ব্যাংকে টাকা রেখেছিলাম ব্যাংক স্টেটমেন্ট শো করার জন্য। এখন স্কলারশিপ পাওয়ার পরেও অনেকের ব্যাংক স্টেটমেন্ট লাগতে পারে। কোন ক্ষেত্রে সেটা হলো আপনি যদি পার্শিয়াল টিউশন ফি ওয়েভার পান, অথবা আপনি ধরেন ফুল টিউশন ফি ওয়েভার পেয়েছেন কিন্তু আপনি ফুল ফান্ডেড স্কলারশিপ পাননি। এখন অনেক মানুষ দুটা কথা বুঝে না যে ফুল টিউশন ফি ওয়েভার আর ফুল ফান্ডেড এই দুইটা কিন্তু আলাদা। ফুল ফান্ডেড হলো যে স্কলারশিপে আপনার লিভিং কস্টও কভার করে, যে আপনি 2 বছর থাকবেন, আপনাকে প্রতি মাসে একটা করে লিভিং কস্ট দিবে। কিন্তু আপনি ফুল টিউশন ফি 100% টিউশন ফি ওয়েভার পেলেন, কিন্তু আপনি কিন্তু লিভিং কস্টটা পাচ্ছেন না। সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সম্পূর্ণ ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে, কারণ ব্যাংক স্টেটমেন্ট আর টিউশন ফি সম্পূর্ণ আলাদা। আর সবসময় খেয়াল রাখবেন এই ব্যাংক স্টেটমেন্টটা কিন্তু টিউশন ফি দেবার পর। হ্যাঁ, কারণ এটা আপনার সুইডেনে প্রতি মাসে থাকতে কত টাকা খরচ হচ্ছে সেইটার উপর ডিপেন্ড করে এই ব্যাংক স্টেটমেন্টটা করা হয়। এজন্য আমরা যেহেতু কেউই জানি না কে স্কলারশিপ পাবো কি পাবো না, এই জন্য আমি বলবো যে আপনারা ব্যাংক স্টেটমেন্ট এখন থেকে রেডি করুন, সেটা সব থেকে ভালো হয়। অনেক ইনফরমেশন পাইলাম আমরা, আসলে অনেকের প্রশ্ন যেগুলো ছিল ক্লিয়ার হয়ে যাবে। এরপরও যদি আপনাদের কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে লিখবেন। আমরা আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন পাশাপাশি এখন আমরা টিপস নিয়ে আলোচনা করব, কিভাবে ব্যাংক স্টেটমেন্ট রাখা উচিত। যেমন আপনি অফার লেটার পাইলেন মার্চের মধ্যে, তখন কি আমি ব্যাংক খুলে স্টেটমেন্ট দেখাই দিব? তাহলে কি হবে? আমি কিভাবে টাকাটা রাখবো? আমি কি একবারে জমি বিক্রি করে 15 লাখ টাকা রাখে দিয়ে ব্যাংক স্টেটমেন্ট দেখাই দিব যেদিন আমার ভিসা ইন্টারভিউ আসবে তার আগের দিন? আমার তো টাকা রাখলেই হয়েছে। বা 30 লাখ টাকা আমি এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ট্রান্সফার করে রাখলাম কিনা, হবে কিনা? কীভাবে ব্যাংকে টাকা রাখা উচিত, এটা একটা অনেক বড় ইস্যু। কারণ এটার উপর নির্ভর করে আপনার ট্রানজেকশনটা দেখেই কিন্তু আপনাকে ডিসিশন দিবে এম্বাসি আপনার ব্যাংকটা তাদের কাছে কতটুকু স্যাটিসফ্যাকশন লাগতেছে কিনা। তো এই বিষয়ে তোমার এক্সপিরিয়েন্সটা বল। হ্যাঁ, এগুলো কিন্তু কিছু বোনাস টিপস, এগুলো সবাই আপনাকে বলবে না, আমরা আমাদের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে জানাচ্ছি। সেটা হলো যে কোন ক্ষেত্রে এমবাসি ভিসা রিজেক্ট করে, ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার পরেও ভিসা রিজেক্ট করে। এটা কারণ হলো যখন এমবাসি সন্দেহ করে যে এই ব্যাংক স্টেটমেন্টটা ভুয়া। কেন? অনেকে করেন কি, আপনারা অফার লেটার পাওয়ার পরে ব্যাংক অ্যাকাউন্ট খোলেন, একদম নতুন অ্যাকাউন্ট, এর আগে কোনোদিন কোনো লেনদেন হয়নি, হঠাৎ করে আপনি একদিন 10 লাখ টাকা ঢুকিয়ে দিলেন, আবার পরের দিন 15 লাখ টাকা ঢুকিয়ে দিলেন। তো এরকম যদি আপনার ট্রানজেকশন হয়, স্বাভাবিকভাবে মাইগ্রেশন এজেন্সি তো সন্দেহ করবেই। এজন্য আপনাকে কি করতে হবে, সব থেকে ভালো হয় যারা
আপনাদের অলরেডি হয়তো কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছেন, হয়তো ছোট ছোট ট্রানজেকশন আগে হয়েছে, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট পুরানো হলে সেটা কিন্তু ভালো হয়। আরেকটা টিপস যেটা কেউ আপনাদের বলবে না, সেটা হলো ছোট ছোট ট্রানজেকশন করতে হবে। প্রতিদিন অল্প অল্প করে ট্রানজেকশন করেন, শুধু ব্যাংকে টাকা ঢুকালেই হবে না, সেখান থেকে নিয়ে কিছু খরচ করেন। সামনে ঈদ আসছে, ঈদে কেনাকাটা করেন, অনলাইনে প্রোডাক্ট কেনেন, আবার টাকা ঢুকিয়ে রাখেন, আপনার মায়ের অ্যাকাউন্ট থেকে কিছু পাঠান, আপনার বাবার অ্যাকাউন্ট থেকে কিছু পাঠান। এভাবে ছোট ছোট যদি ট্রানজেকশন করেন তাহলে দেখবেন যে আপনার ভিসা এম্বাসি কখনোই সন্দেহ করবে না। কিন্তু আপনি হুট করে বড় অ্যামাউন্ট ঢুকালেই কিন্তু তারা সন্দেহ করবে, তারা বুঝতেই পারবে যে এটা ভুয়া অ্যাকাউন্ট, এটা শুধুমাত্র এখানে আসার জন্যই এই অ্যাকাউন্টটা খোলা হয়েছে। এই জন্যে আপনাদের ক্ষেত্রে পরামর্শ যে ছোট ছোট ট্রানজেকশন করবেন এবং ধীরে ধীরে রাখবেন। এটা কিন্তু ম্যান্ডেটরি না যে আজকেই আপনার 30 লক্ষ টাকা ব্যাংকে রাখা লাগবে। আপনি ছোট ছোট ট্রানজেকশন করতে করতে আপনার ভিসার আগে আগে যদি ওই অ্যামাউন্টটা হয়ে যায় তাহলে তো আপনার আর সমস্যা নেই, তাই না? রাইট। এই আর কি। তার মানে আমাদের সামারি দাঁড়ালো যে আমরা চেষ্টা করব ছোট অ্যামাউন্ট ট্রানজেকশন বলতে 1 লাখের নিচে। হুম। এবং আপনার যখন কোনো অ্যাকাউন্ট 1 মাস ধরে কোনো ট্রানজেকশন নাই, অনেক টাকা জমা আছে, তাহলে জিনিসটা যাতে স্বাভাবিক মনে হয় এই জন্য আপনি কিছু পেমেন্ট 1000 টাকা উঠাইলেন, 2000 টাকা খরচ করলেন, আবার 20,000 টাকা ওখানে ক্যাশ ইন করলেন, মানে দেখালেন আপনি এই অ্যাকাউন্টে রেগুলার খরচ করতেছেন। এই অ্যাকাউন্টটা আপনার একটা স্বাভাবিক প্রসেস, আপনার এই অ্যামাউন্টটা টাকাটা আপনার কাছে একটা স্বাভাবিক অ্যামাউন্ট, যেটা আপনি একটা বেয়ার করতে পারেন সুইডেনে, যে আপনি রেগুলার এটা আপনি খরচও করতে পারবেন। মানে প্রসেসটাকে আপনাকে নর্মাল রাখতে হবে আপনার ভিসাটাকে স্মুথ করার জন্য। তো আশা করি সকলে আপনাদের ব্যাংক নিয়ে যত প্রশ্ন ছিল তার উত্তর পেয়ে গেছেন। আরো কি কোনো প্রশ্ন আছে? আমি একটু চেক করি, তাহলে কোনো কিছু বাদ গেলে আমরা আপনাদের সাথে সেটাও শেয়ার করব, যেহেতু আমরা আজকে এটা নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, আর একটা ইস্যু আসতে পারে, হুম। সেটা হচ্ছে সোর্স অফ ফান্ড। অনেকের কাছে এটা কিন্তু ভিসা ইন্টারভিউ সময় জিজ্ঞেস করে, বা ভিসা ইন্টারভিউর আগেও তাদেরকে মেইল দিয়ে বলে যে আপনার সোর্স অফ ফান্ডটা অবশ্যই আমাদেরকে দেখাবেন। আচ্ছা, এটাও কিন্তু একটা টিপসের পর্যায়ে হ্যাঁ, পড়ে। এটা একটা অনেক ইম্পর্টেন্ট টিপস। এটাও আপনাদেরকে কেউ বলবে না। তো সোর্স অফ ফান্ড, যখন মাইগ্রেশন এজেন্সির সন্দেহ হয় যে এই অ্যামাউন্টটা কোথা থেকে পাইছে, একটা বড় অ্যামাউন্ট, তখন তারা কিন্তু অনেক সময় সোর্স অফ ফান্ড চায়। তো সোর্স অফ ফান্ড কিভাবে দেখানো যায়, এটা একটা সিক্রেট। আচ্ছা, এক্ষেত্রে সব থেকে ভালো হয় আপনার ধরেন বাবার সম্পত্তি, ল্যান্ড সেল এর দলিল, এর ডকুমেন্টস, অথবা আপনার মায়ের ধরেন কোনো গহনা বিক্রি করেছেন, বা নিজেরও হইতে পারে। হ্যাঁ জুয়েলারি সেল, হ্যাঁ নিজেরও হতে পারে, সেটার ডকুমেন্টস। এটা আপনি যদি কোনো একজন অ্যাডভোকেটকে দিয়ে এটা সত্যায়িত করে এই কাগজটা দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ইনশাল্লাহর কোনো সমস্যা হবে না। যেটা নোটারি বলা হয়। জি, এটা নোটারি বলা হয়। তো আমরা মোটামুটি চেষ্টা করছি আপনাদের প্রশ্ন এবং আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমাদের যেগুলো অভিজ্ঞতা ছিল আপনাদেরকে প্রশ্ন আকারে জানানোর। তো আপনাদের এটা অবশ্যই কাজে দিবে। আর এরপরও যদি অবশ্যই আপনারা কিছু জানতে চান, কমেন্ট বক্স তো খোলা আছেই, সেখানে আপনারা প্রশ্ন করবেন। এবং আপনাদের ভিসা ইন্টারভিউ, আপনাদের ডকুমেন্ট সব কিছু সুন্দরভাবে হোক, সেই শুভকামনাই রইল। হ্যাঁ, এবং আপনারা যদি চান যে ইউরোপে কোনো দেশে আবেদন করতে চান আমাদের মাধ্যমে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিঃসন্দেহে। জি। আর অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা রইল। মার্চের 27 তারিখ আপনাদের রেজাল্ট দিয়ে দিবে, তো দোয়া করছি সকলে যেন অফার লেটার পান। সবাই ভালো থাকবেন। বাই বাই।